বেশি বাড়াবাড়ি করলে 1 লাখ লোক নিয়ে বহরমপুরে যাব। প্রশাসনের কত ক্ষমতা আছে, কটা জেল আছে আমাদেরকে, আমি যাব সামনে, আমার সঙ্গে লোক যাবে কিনা দেখিয়ে দেবো। আমি একদম ডাক দিব, যেদিন প্রয়োজন হবে জেল চলো, জেল ভরো, বহরমপুর সেন্ট্রাল জেল চলো না, অসুবিধা কি? সমাবেশ করার কথা কিছু হুমায়ুন কবির আমার সম্পর্কে বলেছিলেন যে উনি ভরতপুরে হেরে গেছেন, তবুও দেখুন উনি আস্ফালন করে বেড়াচ্ছে, মানে দাপিয়ে রাজনীতি করছি। আজকে শুভেন্দুদা বলেছেন যে ভরতপুরে দাপিয়ে রাজনীতি মানে উনি যে চাইছিলেন পঞ্চায়েতগুলো ভেঙে ওনার দলে যোগদান করিয়ে দেবে, সেইটা অনামিকা ঘোষ রুখে দিয়েছে। দুর্নীতির সাথে কোনো আপোষ অনামিকা ঘোষ করবে না, দুর্নীতির সাথে কোনো আপোষ ভারতীয় জনতা পার্টি করবে না। এই কথায় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে বলে দিয়েছে। তাই বলতে চাই, আরো একটা কথা বলতে চাই, হুমায়ুন কবিরের এত কষ্ট কেন জানেন? কারণ হচ্ছে 2 দিন আগে এই ভরতপুরের বুকে আমাকে মহরমের ফিতে থেকে কাটতে দেখেছিল। কেউ কোনোদিন বিজেপির ইতিহাসে পাবেন না যে মহরমে বিজেপির কেউ ফিতে কাটতে গেছে। এই প্রথম হুমায়ুন কবিরকেও ডেকেছিল, কিন্তু কম ডাকা হয়েছিল। এখানকার লোকাল এমএলএর কথাই বাদ দিন, আমাকে ডেকেছিল সব জায়গায়। হুমায়ুন কবিরের দেখে কষ্ট হয়েছে, মায়েরা হালুয়া কম খাইয়েছে হুমায়ুন কবিরকে, আর আমাকে চাচিরা একটু বেশি হালুয়া খাইয়েছে, তাই হুমায়ুন কবিরের গাত্র দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই রকম 100টা হুমায়ুন কবিরকে আমরা বিজেপি দেখে নেব। যারা বলেছিল মন্দিরে পুজো হবে না, যারা বলেছিল সরস্বতী পুজোয় পুজো করতে দেব না, স্কুলে স্কুলে পুজো বন্ধ করে দেব, যারা বিজয় দশমীতে আমাদেরকে দুর্গা পুজো বিসর্জন দিতে বারণ করেছিল, আজকে কোন হিন্দু বলবে না। কারণ আজকে ভারতীয় জনতা পার্টি আজকে সরকার করেছে, হিন্দুরা বুক ভুলিয়ে যাবে। আজকে হুমায়ুনের মতো কোন নেতা বলবে না 30% হিন্দুকে 10 মিনিট টাইম লাগবে না, ভাগীরথীর জলে ছুটে ফেলে দেবে। আজকে হিন্দুরা মাথা উঁচু করে বলবে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরো একবার এলাকার মঙ্গল কামনার্থে আমার ধর্মরাজ বাবার কাছে প্রার্থনা করি, এলাকার বাচ্চাদের মঙ্গল হোক, তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। মায়েরা যারা কাকিমারা আছেন, বোনরা আছেন, তারা ভালো থাকুক, আমার দাদা ভাইরা প্রত্যেকে ভালো থাকুন। এই বলে আমি আপনাদের কাছে অনুমতি নিয়ে বাবা বা ধর্মরাজের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কিন্তু মুখ্যমন্ত্রী আইনের অপব্যবহার করছেন। দেখেন, এই অধিবেশনে একটা বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে সংখ্যালঘুদের বাজেট 5,600 থেকে 3,000-এ আনা হয়েছে, মানে 2,000 আনা হয়েছে, ওটা অর্ধেকেরও নিচে চলে গেছে। 61% কার্টেল করা হয়েছে। এতে চরিত্র বোঝা যাচ্ছে এদের কাছে জনকল্যাণ আপনি আশা করতে পারেন না। এরা বড় বড় প্রজেক্ট ঘোষণা দেবে, এই প্রজেক্টগুলো কবে হবে, এর বাস্তবায়ন কবে হবে। যেমন অন্নপূর্ণা যোজনার উপরেও একটা ঘোষণা দিয়ে দিল, কিন্তু বাস্তবিক কতদিনে কার কাছে টাকাটা গিয়ে পৌঁছাবে? যেমন প্রায় বলেছিল কি 79 লক্ষ মহিলা নাকি টাকা পেয়ে গেছে, কিন্তু সমাজে খোঁজ নিয়ে দেখা গেছে কোনো পাড়ায় কেউই পায়নি। অতএব এটা মিথ্যাবাদী সরকার, মানে সনাতনী বলে অ্যাকচুয়ালি সনাতনকে বদনাম এরা করছে, এটা লুটেরার সরকার। অতএব এদের কাছ থেকে জনকল্যাণ আশা করা যায় না। এরা শিল্পপতিদের বন্ধু, শিল্পের নামে উন্নয়নের নামে অনেক কিছু করবে, কিন্তু তার কোথাও চিটেপোটা ভাগিদার গরিব মানুষ হবে না, সাধারণ মানুষ তার সুবিধা পাবে না। ইউসিসিটা একেবারে মুসলিম সমাজকে টার্গেট করে আনা হয়েছে। প্রথম যে কথাটা ওরা বলছে এক দেশ এক আইন, তাহলে আদিবাসীদের ওখান থেকে বাদ দেওয়া হয়েছে কেন? তারা কি এই দেশের মধ্যে পড়ে না? তাহলে এক আইনে তারা আসবে না কেন? আসলে এরা মুসলিমদের টার্গেট করতে যাচ্ছে। মুসলিমদের বিবাহ কী করে হবে, তালাক কী করে হবে, সম্পত্তির ভাগ কী করে হবে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো। আরে চুরি ডাকাতি করলে তো একই শাস্তি, রেপ করলে একই শাস্তি, ফৌজদারি আইনে সবাই একই শাস্তি। এবারে যেগুলো পার্সোনাল ল, হিন্দুদের কিছু পার্সোনাল ল আছে, মুসলিমদের আছে, কিছু জৈনদের আছে, কিছু আদিবাসীদের আছে। তো সংবিধানে পার্সোনাল লর প্রভিশন এই জন্যে দিয়েছে, প্রত্যেকের ধর্ম, কৃষ্টি, কালচার, বিশ্বাস আলাদা আছে, সেইটাকে আপনি কি করে এক করবেন?
হিন্দু মতে তো মুসলমানদের বিয়ে হবে না, না ইসলামিক তরিকা মেনে হিন্দুদের বিয়ে হবে। তো পদ্ধতি কোনটা হবে? সম্পত্তি ভাগ, একসময় হিন্দুদের মেয়েরা সম্পত্তিতে অধিকার পেত না, তারপরেও এখন বলেছে ছেলে মেয়ে সমান পাবে। এখন মুসলমানদের হয়েছে কি, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, বা মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। তার একটা সিস্টেম চলে আসছে এত বছরের পুরনো, আপনি সেইটাকে এখন ভাঙবেন, ঠিক আছে? তো কোনটা অ্যাকসেপ্ট হবে, কোনটা রিজেক্ট হবে? তো এইগুলো অ্যাকচুয়ালি কোনো প্রসঙ্গ না, এইগুলো দেশের উন্নয়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা লোকের ব্যক্তিগত সম্পত্তি কী করে হবে, কে কীভাবে বিয়ে করবে, বউকে কী করে রাখবে, তার ভরণ পোষণ কী দেবে। যেমন ইসলামিক শরিয়া অনুযায়ী 1400 বছর পুরনো আমাদের বিবাহের নিয়ম হচ্ছে কি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মত নিয়ে তাদের সম্মতি নিয়ে বিয়ে হবে, তারপরে সেটা লিখিত হবে, তাতে তাদের সাক্ষী থাকবে, তারা সই করবে, যেটাকে কাবিলনামা বলা হয়, এবং সেখানে দেনমোহর থাকবে, মেয়েটার আর্থিক সুরক্ষার কথাও সেখানে ভাবা হয়েছে। তো এত সুন্দর নিয়ম থাকতে এবারে আপনি কোন নিয়মটাকে সকলের জন্য লাগু করবেন? এটা অ্যাকচুয়ালি বদমাইশি ছাড়া কিছু না। আর যে ধুঁয়ো তলা হচ্ছে যে 4টে বিয়ে করতে দেওয়া হবে না, তো 4টে বিয়ে কারা করে? আমি তো দেখিনি 4টে বিয়ে করে। আর একাধিক বিয়ে কারা বেশি করে? আপনি খোঁজ নিয়ে দেখবেন মুসলমানরাই একাধিক বিয়ে করে না। অতএব এগুলো অ্যাকচুয়ালি মূল প্রসঙ্গ। এই যে দেশে লুট চলছে, লুটের থেকে, বঞ্চনা থেকে দেশের মানুষ গরিব হচ্ছে। শিক্ষা খাতে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য খাতে খরচ কমিয়ে দেওয়া হচ্ছে, মানুষের লেবার অ্যাক্ট ফিনিশ করে মানুষকে কৃতদাস বানানো হয়েছে। কৃষি আইনের উপরে আপনারা ওই আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, তাদের ওখানকার ফসল এইখানে চলবে, আমার কৃষকরা আরও বেশি বেশি করে আত্মহত্যা করবে। অতএব আপনাদের মূল সমস্যার উপরে কোনো পরিকল্পনা নেই। দেশের মানুষের জীবনযাত্রার মান, নারী সুরক্ষা কিছুই নেই। এখনও বিশুদ্ধ পানীয় জল পায় যায় না, রাস্তাঘাট ঠিক নেই, যোগাযোগ ব্যবস্থা ঠিক নেই। আপনারা চলে এসছেন ইউসিসি করবেন, এক দেশ এক আইন। তাহলে এক দেশ এক আইন হলে আদিবাসীরা বাদ গেল কেন? আসলে মুসলমানরাই টার্গেট, এটা হচ্ছে ব্যাপার। এবং সেটাও স্পেসিফিকলি মানুষকে, মানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতায় মাতিয়ে রাখা। মানে এই যে লুট হচ্ছে, এখন তো লুট মানে ভগবানও বাদ যাচ্ছে না লুটের তালিকা থেকে, অতএব সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই বদমাইশিগুলো করছে। গুন্ডা দমন আইন আনছে, গুন্ডা সিস্টেম তৈরি করে। আপনি তো পরিষ্কার বুঝতে পারছেন, এই যে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, এতদিন তারা রাজার মতো ছিল, পুলিশ তাদের কিছু করতো না, সরকার এবং পুলিশের সমর্থন নিয়েই এরা মানুষের উপর লুট চালাতো। তাহলে সরকার যদি ক্রিমিনালদের সমর্থন দেওয়া বন্ধ করে দেয়, আইনের শাসন যদি শক্তিশালী করে, দেশে যথেষ্ট আইন আছে, চুরি ডাকাতি ধর্ষণ খুন মার্ডার কারাপশন সব কিছুর জন্য অনেক এজেন্সি আছে, আদালত আছে। তো এরপর যদি সরকারি গুন্ডা তৈরি করে, আবার বলছি আমরা গুন্ডা দমন আইন আনবো, মানে ওই বিরোধীদের জেলে পুরে দমন করার। প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার আছে। নিয়ম ছিল গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে, তার মেডিকেল হবে যাতে তার উপরে কোনো অত্যাচার হয়েছে কিনা, তার স্বাস্থ্যের অবস্থা কি সেটা জানার জন্য। অতএব প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার আছে। এখন আপনি যদি বলেন আমি 1 বছর তাকে বিনা বিচারে পুলিশ তাকে তুলে রেখে দেবে, কাস্টাডিয়াল ডেথ প্রচুর বেড়ে গেছে, তাহলে এদের কথা কে শুনবে? সে যদি নিরপরাধ হয় 1 বছর তার জীবনের কে ফিরিয়ে দেবে? ইউএপিএ আইনে 6 মাস পর্যন্ত নাকি অ্যাপিলে যেতে পারবে না, এখানে তো 1 বছর যেতে পারবে না। ইউএপিএ থেকেও কড়া আইন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কাদের উপরে লাগু হবে? মানে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় লাগু হবে, মুখ্যমন্ত্রী যাকে বলে দেবে এসপি তাকে তুলে নেবে। তো এইটা সামাজিক বৈষম্য বাড়াবে এবং রাজনৈতিক প্রতিহিংসা বাড়বে। এতে কোনো চোর গুন্ডা বদমাইশ ধরা পড়বে না। যারা রাজনৈতিক প্রতিপক্ষ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, তাদেরই কণ্ঠরোধ করার জন্য মিডিয়া, এদেরকে আটকানোর জন্য এই আইন আনা হচ্ছে এবং এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হবে। অযোধ্যার যে রাম মন্দির করেছে, তার রাস্তা করার জন্য, করিডোর করার জন্য কয়েকশো মন্দির, ছোট বড় কয়েকশো মন্দির ওরা ভেঙেছে। অর্থাৎ মন্দির একটা শিল্প, মন্দির একটা রাজনৈতিক উপাদান। যে মন্দির, রাম মন্দিরকে কেন্দ্র করে দেশে বিজেপির উত্থান, সরকার গঠন, হিন্দুত্ববাদ সবই হলো, সেই রামকেই এরা লুণ্ঠন করে নিল। আপনারা দেখছেন, কেউ বলছে 200 কোটি, কেউ 2000 কোটি, কেউ বলছে 3500 কোটি টাকার। আবার মথুরা কি নাস আছে, সেখানেও বিশাল সোনাদানা তছরূপ। এখন লিস্ট বেরোচ্ছে, আমার মনে হয় প্রতিটা মন্দিরের লুট চলছে।
তো যারা ভগবানকে লুণ্ঠন করে তারা কি খুব মন্দিরকে ভালোবাসে? মন্দির একটা রাজনৈতিক টুল, রাজনৈতিক হাতিয়ার, প্রয়োজন হলে বানাবে, প্রয়োজন হলে ভেঙে দেবে। ওদের স্বার্থে যদি পথে যদি মন্দির কাটা